মুর্শিদাদি বলার পর আমার মনে হয় আমরা সবাই ভারাক্রান্ত, সবারই হয়তো কান্না পাচ্ছে। আমরা জানি না আমরা কি করতে পারবো, আমরা সংঘবদ্ধ হওয়ার চেষ্টা করছি, আমরা কথা বলবার চেষ্টা করছি এবং কান্নাকে ভিতরে রেখে শক্তি অর্জন করার চেষ্টা করছি। মুর্শিদাদিকে ধন্যবাদ এই চিত্রটি তুলে ধরবার জন্য। এখন আমাদের মধ্যে উপস্থিত হয়েছে শতাব্দী দাস, লেখক, শিক্ষক এবং প্রতিকার কর্মী। আমি শতাব্দীকে ডেকে নেব। নমস্কার। আমাদের এই আর্থিকর আন্দোলন যেহেতু একটি যৌন নির্যাতন, নির্মমতম যৌন নির্যাতন এবং মৃত্যু ঘটনা দিয়ে শুরু হয়েছিল, তাই নমস্কার, উপস্থিত সকলকে ধন্যবাদ জানাই এবং অভয়া মঞ্চের উদ্যোক্তা যারা, তাদেরকে ধন্যবাদ জানাই আমাকে বক্তা হিসেবে বক্তব্য রাখার সুযোগ দেওয়ার জন্য। আমাদের এই যে আরজিকর আন্দোলনে ম্যারাথনের মতো চলছে, সেটি শুরু হয়েছিল যেহেতু একটি যৌন নির্যাতনের ঘটনা দিয়ে, একটি নির্মম যৌন নির্যাতনের ঘটনা দিয়ে। তাই আমি স্থির করেছিলাম, যখন এখানে বলার সুযোগ পেয়েছিলাম, আমি স্থির করেছিলাম যে যৌন নির্যাতন, বিশেষ করে কর্মক্ষেত্রে যৌন নির্যাতন নিয়ে বলবো। আমার কাছে 15-20 মিনিট সময় আছে, আমি চেষ্টা করছি যৌন নির্যাতন এবং কর্মক্ষেত্রে যৌন নির্যাতন এবং কর্মক্ষেত্রে যদি যৌন নির্যাতনের শিকার আপনি হন, সেই ক্ষেত্রে রেসপাইট কি কি আছে, বা যদি রেসপাইট থেকে থাকে সেগুলো কেন থাকা সত্ত্বেও কার্যকর হচ্ছে না, সেই ব্যাপারগুলোকে নিয়ে বলার, সেইগুলোকে অ্যাড্রেস করার। কারণ আমার মনে হয়েছে যে এই 14ই অগস্ট একটা ঐতিহাসিক রাত জাগর একটা কর্মসূচি ছিল, মেয়েদের রাত্রি দখলের একটা কর্মসূচি ছিল এবং আন্দোলনটা একটা লিঙ্গ রাজনৈতিক আন্দোলনের চেহারা নিচ্ছিল এবং তারপরে কোথাও গিয়ে স্বাস্থ্য আন্দোলন সামনে এলো, ন্যায্যকরণের সামনে এলো এবং জুনিয়র ডাক্তাররা তাদের নিরলস লড়াইয়ের মাধ্যমে কিছু দাবি দাওয়া আদায় করলেন, অন্তত লিখিত আকারে। সেগুলো পরবর্তীকালে কতটা এক্সিকিউটেড হবে তা আমরা দেখব। অন্তত লিখিত আকারে কিছু দাবি দাওয়া তারা আদায় করলেন। কিন্তু লিঙ্গ রাজনৈতিক যে আন্দোলনটা শুরু হয়েছিল বা হওয়ার একটা সুযোগ ঘটেছিল, সেইটা কোথাও গিয়ে একটু স্তব্ধ হয়ে গেছে এবং আমরা বোধহয় একটা দিশা পাচ্ছি না যে এই আন্দোলনটাকে যদি আমরা কর্মক্ষেত্রে যৌন হিংসা থেকে জাত একটা আন্দোলন হিসেবে ধরি, যদি দেখি যে যেমনটা আমরা 14ই অগস্টের রাতে বলেছিলাম, যে বার্তা দিয়েছিলাম যে গণপরিসরে, কর্মক্ষেত্রে অথবা গৃহের মধ্যে নারীদের এই যৌন বস্তু ভাবা, এর একটা শেষ আমরা এবার দেখে ছাড়ব। সেইটাকে যদি আমরা মোটো ধরি, তাহলে কোথাও গিয়ে এই আন্দোলন বোধহয় একটু দিশাহীন বোধ করছে। কি কি করণীয় সে সম্পর্কে সম্ভবত আমরা যারা এখন আন্দোলনে আছি, তারা তো নানা অবস্থানের মানুষ। কেউ কেউ নাগরিক আন্দোলনের একজন শরিক হিসেবে আছেন, তারা গণতান্ত্রিক অধিকার খর্ব হওয়া নিয়ে চিন্তিত। একজন নাগরিক হিসেবে গণতান্ত্রিক অধিকার তাদের খর্ব হচ্ছে বলে মনে হচ্ছে যখন তারা দেখছেন যে যখন একটি মেয়ে ধর্ষিত হচ্ছে, তখন তার সম্পর্কে সঠিক তথ্য পাওয়া যাচ্ছে না, তাকে তার সাথে কি হয়েছিল আসলে সেই তথ্যগুলো চেপে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, তখন তার গণতান্ত্রিক অধিকার খর্ব হচ্ছে এবং তিনি অনিরাপদ বোধ করছেন। এটা একটা অবস্থান। ডাক্তারদের একটা নিজস্ব অবস্থান আছে, তাদের কর্মক্ষেত্রে তারা সুরক্ষিত বোধ করছিলেন না অতিরিক্ত দুর্নীতির ফলে, এটা যেমন একটা অবস্থান, তেমন লিঙ্গ রাজনৈতিক আন্দোলনের তো একটা নিজস্ব অবস্থান ছিল। সেই অবস্থানের উৎপত্তি কোথা থেকে, কেন আমরা এটাকে লিঙ্গ রাজনৈতিক একটা আন্দোলনের চেহারা দিতে চাইছি
চাইছিলাম আমাদের সেই উদ্দেশ্যের কোনো ন্যায্যতা আছে কিনা সেইটা আমি একটু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। তো বিষয় হচ্ছে এই যে একটা আমাদের হলে যারা উপস্থিত আছেন তাদের মধ্যে একটা মতবাদ খুব প্রচলিত, একটা মতবাদ প্রায়শই শোনা যায়, সেটা হচ্ছে যে একা সঞ্জয় রায় খুন করেন, সঞ্জয় রায় একা খুন করেন। আবার এই গ্রুপেরই যে সমস্ত আলোচনা আমি শুনেছি, এই শিক্ষা শিবিরের যখন উদ্যোগ চলছে সেই পর্বে এই গ্রুপের যে সমস্ত আলোচনা আমি শুনেছি বা দেখেছি হোয়াটসঅ্যাপ গ্রুপে, দেখুন দুটোর মধ্যে কেমন কন্ট্রাডিকশন আছে। একদিকে মনে করা হচ্ছে যে সঞ্জয় রায় খুন করেননি, সঞ্জয় রায়ের মতন একজন চুনোপুটির জন্য সরকার এত কিছু পরিকল্পনা মাফিক এই একটা অপরাধ চেপে দেওয়ার জন্যে যা কিছু শ্রম ব্যয় করেছে সেটা একজনের জন্য ব্যয় করা হতে পারে না। সঞ্জয় রায় একজন বিকৃত মানুষ বলা হচ্ছে, তার নানা ধরনের বিকৃতির কথা তুলে ধরা হচ্ছে এবং সরকারের তরফ থেকে প্রচার করা হচ্ছে যে সেই খুনি এবং তার ফাঁসি হোক। এবারে আমরা যারা কিনা মনে করছি যে সঞ্জয় রায় যদি খুন করে থাকে, তারাও সঞ্জয় রায় যদি খুন করেও থাকে সে একমাত্র খুনি নয়, তাহলে আমাদের এক্ষেত্রে থিওরিটা কি? আমাদের এক্ষেত্রে থিওরিটা, সম্ভাব্য থিওরি এই হতে পারে যে হাসপাতালের মধ্যে আরো কেউ ছিলেন যারা প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে এই ঘটনায় মদত দিয়েছেন, প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন অথবা পরোক্ষভাবে ঘটনায় মদত দিয়েছেন। তাহলে এই ঘটনাকে যদি আমরা একটি ধর্ষণের ঘটনা ধরি, তাহলে আমাদের ধরে নিতে হচ্ছে যে একজন অপরিচিত এবং বিকৃত মানুষই শুধুমাত্র ধর্ষণের জন্য দায়ী হয় না। ধর্ষণ এর সঙ্গে জড়িত থাকতে পারে তথাকথিত শিক্ষিত মানুষ, তথাকথিত সুসংস্কৃত মানুষ এবং তথাকথিতভাবে আমার পরিচিত মানুষও। এই জায়গাটাকে আমি অ্যাড্রেস করতে চাইছি এবং একেই আমরা ধর্ষণ সংস্কৃতি বলি। সংস্কৃতি কথাটা শুনলে অনেকে বেঁকে বসেন, তার কারণ হচ্ছে সংস্কৃতি বলতে আমরা সাধারণত রবীন্দ্রসঙ্গীত ইত্যাদি ইত্যাদি বুঝি, যা কিছু অত্যন্ত হাইলি কালচার ইত্যাদি বলে আমরা মনে করি। কিন্তু বিষয় হচ্ছে সংস্কৃতি হচ্ছে একটা আমাদের জীবনযাপনের ধারা এবং আমরা মনে করি যে এই জীবনযাপনের ধারার মধ্যেই নারীকে যৌন বস্তু ভাবা বা তাকে কোনোভাবে অবদমন করতে চাইলে বা তার মুখ কোনোভাবে বন্ধ করতে চাইলে, তাকে যৌনভাবে অবদমিত করা বা তাকে শাস্তি দিতে চাইলেও তাকে মোলেস্ট করা বা ধর্ষণ করা পুরুষের একটা হাতিয়ার। আমরা ধর্ষণকে কোনো যৌনভাবে বিকৃত মানুষের কাজ মাত্র মনে করি না, আমরা মনে করি যে ধর্ষণ কোনো যৌন লালসা জনিত অপরাধও নয়। তা যতটা যৌন লালসা জনিত অপরাধ তার থেকে অনেক বেশি, তা হচ্ছে পাওয়ারের এক্সারসাইজ বা ক্ষমতার প্রদর্শন। তাহলে যখন আমরা মনে করছি যে সঞ্জয় রায় একমাত্র খুনি নয়, হয়তো মেয়েটির ধর্ষণ এবং খুনের পেছনে কিছু পরিচিত মুখ, তারা প্রত্যক্ষভাবে করে থাকুক কাজটি বা না করে থাকুক, তাদের ইন্ধন আছে। এবং তাহলে কি আমার প্রশ্ন হচ্ছে, যখন আমি গ্রুপের আলোচনা শুনছি তখন আমি দেখতে পাচ্ছি, শুনছি মানে আমি দেখছি, আমি তার মধ্যে ইন্টারভেন করছি না, কিন্তু একজন অনলোকার হিসেবে দেখছি আলোচনাগুলো, যে তখন আমি দেখতে পাচ্ছি যে এই আলোচনাগুলো উঠে আসছে যে এই সম্পর্কে আলোচনা কি দরকার নাকি আত্মরক্ষার কৌশল শেখানো দরকার মেয়েদের। এবারে আপনারা বলুন যে এই দুটো জিনিসকে আপনারা কি করে মেলাচ্ছেন? একদিকে যদি আমরা মনে করি যে আমার পরিচিত লোক বা একজন তথাকথিত শিক্ষিত মানুষ বা একজন সুসংস্কৃত মানুষ তিনিও ধর্ষক হতে পারেন, এবারে যে লোকটি সঞ্জয় রায়ের মতন কোট আনকোট একজন বহিরাগত লোক, যাকে দেখলে আমি সাধারণত সতর্ক হয়ে যাব, তার কাছে ধরা যাক আমি প্রচন্ড ক্যারাটে এবং কুংফুর স্কিল রপ্ত করেছি, তার কাছে আমি যতটা অনগার্ড থাকবো, আমি যতটা প্রস্তুত থাকবো আমার সমস্ত স্কিলস নিয়ে, আমার খুব পরিচিত একজন লোক সে যদি ধর্ষক হয়, তার সামনেও কি আমি অতটাই প্রস্তুত থাকবো শারীরিকভাবে এবং মানসিকভাবে? অর্থাৎ কিনা আমরা রোজ এখনো খবরের কাগজ খুললে দেখছি, গতকালও আমি দেখেছি যে বলা হচ্ছে, এই সময় কাগজে বেরিয়েছিল যে বলা হচ্ছে যে বালিকারা পর্যন্ত ভীষণ অনিরাপদ এবং
হচ্ছে যে বালিকারা সব থেকে বেশি অনিরাপদ তাদের গৃহের মধ্যে। তো গৃহের মধ্যে তারা এই যে এই শারীরিক কসরতগুলো কার উপর প্রয়োগ করবে? নিজের বাবা, মামা, কাকার ওপরে? আমি এটা একেবারেই বলছি না, আমাকে ভুল বুঝবেন না, ভুলভাবে নেবেন না। আমি এটা বলছি না যে সমস্ত পুরুষই ধর্ষক, কিন্তু দেখা যাচ্ছে যে ঘরের অভ্যন্তরেও ধর্ষকরা আছেন। তাহলে সেই যে স্কিলগুলোর কথা আপনাদের প্রথমেই মাথায় আসছে ধর্ষণের প্রতিরোধ গড়ে তোলার ক্ষেত্রে, আপনাদের কি মনে হচ্ছে না যে সেই ভাবনার মধ্যে কোথাও একটা সীমাবদ্ধতা আছে? তাহলে কোথায় গিয়ে আমরা সঠিক দিশা পাবো? আমাদের কোন জায়গাটা অ্যাড্রেস করতে হবে? আমাদের সম্ভবত সমাজ মানুষের সম্পূর্ণভাবে পরিবর্তন দরকার, এবং সেটা একটা দীর্ঘমেয়াদী কাজ। অর্থাৎ কিনা যে নজরে আমরা মেয়েদের দেখি, যে নজরে আমরা প্রান্তিক লিঙ্গ যৌনতার মানুষকে দেখি, সেই চোখটা বদলে ফেলা। সেই চোখটা কিন্তু আমরা বলছি বটে নানা উপায়ের কথা, যে আমরা সিলেবাসের পরিবর্তন করতে পারি, কিন্তু প্রকৃতপক্ষে সেটা খুবই কঠিন কাজ। একটা সার্বিকভাবে সচেতনতা প্রথমে সমাজের নিচু স্তর থেকে গড়ে তুলতে শুরু না করলে, সেটা সরকারকে মোবিলাইজ করা, একটা পাঠ্যক্রমের মধ্যে বিষয়টিকে ঢোকানো, সেটা এতটা সহজ নয়। একসময় এটাও তো মনে করা হতো না যে পরিবেশ সচেতনতা সেটা পাঠ্যক্রমের অংশ হবে। আমরা ছোটবেলায় কখনো সেটা ভাবিনি। সুতরাং অদূর ভবিষ্যতে বা সুদূর ভবিষ্যতে হয়তো কখনো লিঙ্গ সাম্যের ভাবনাও আসতে পারে পাঠ্যক্রমের মধ্যে, কিন্তু সেটা এখনো পর্যন্ত অনেক দূরে আছে আর কি। সেটা আমি অদূর ভবিষ্যতে দেখতে পাচ্ছি না, হয়তো সুদূর ভবিষ্যতে সেটা দরকার, সেটা হবে। কিন্তু তার আগে আমাদের মনে হয় একটু একটু করে নিজেদের প্রশ্ন করা দরকার যে আমরা আমাদের দৃষ্টিভঙ্গিতে কতটা পরিবর্তন করলাম। আমরা কি একটা ধর্ষণের ঘটনা দেখে উদ্বেল হই, নাকি রাস্তায় ঘাটে ছোটখাটো মোলেস্টেশন সেগুলোতে উদ্বেল হই, নাকি ছোটখাটো ঘটনা যখন ঘটে বা ধর্ষণ নিয়ে যখন মজার কোনো চুটকি বা জোক করা হয় সেগুলোতে আমাদের হাসি পায়, অথচ একটা নির্মম কোনো ঘটনা ঘটলে তখন আমাদের টনক নড়ে। দেখুন, কতগুলো স্ট্যাটিস্টিক্স দিয়ে রাখা ভালো। এটা ঘটনা যে আরজি করের ক্ষেত্রে একটা বড় আন্দোলন শুরু হয়েছে, কিন্তু ভারতবর্ষে দৈনিক 86টা থেকে 90টা ধর্ষণ হয়। নিশ্চয়ই কিছু কারণ আছে যে কারণে আরজি করের ধর্ষণটি এতটা ফোকাস পেয়েছে, আমাদের এতটা নাড়িয়ে দিয়েছে। অবশ্যই মেয়েটি অন্য সকল মেয়ের থেকে হয়তো একটু আলাদা, কোট আনকোট ভালো মেয়ে, সে শিক্ষিত, সে ডাক্তার, এবং সে একটি লড়াইয়ের মাধ্যমে সে একটি প্রান্তিক মানে তার অর্থনৈতিকভাবে এবং তার কাস্টের দিক থেকে প্রান্তিক অবস্থা থেকে উঠে এসেছে, তার একটা স্ট্রাগল আছে। এই সমস্ত কিছুর পরে একটি কোট আনকোট ভালো মেয়ে, অর্থাৎ কিনা সামাজিক সংজ্ঞা অনুযায়ী যাদের আপনারা ভালো মেয়ে বলেন, শুধু পড়াশুনো করে, তারা সাথে পাঁচে থাকে না, এই ধরনের একটি ভালো মেয়ে, যারা কিনা কোট আনকোট খারাপ পোশাক পরিধান করে না, তার এই ভালোত্বই যখন তাকে বাঁচাতে পারে না, তখন কোথাও গিয়ে সমস্ত শহরের টনক নড়ে। কিন্তু আর যে ধর্ষণগুলো প্রান্তে প্রান্তে ঘটে, প্রান্তিক অঞ্চলে ঘটে, সেগুলোতে এতটা ফোকাস আসে না, এটা আমাদের মেনে নিতে হবে। সেগুলোর ওপরে এতটা জোর পড়ে না, সেগুলো ঘিরে আন্দোলন গড়ে ওঠে না। প্রান্তিক লিঙ্গ যৌনতার মানুষের ধর্ষণ হলে তো আজ পর্যন্ত কোনো আন্দোলন গড়ে ওঠেনি। তো যখন এই আন্দোলন গড়ে উঠেছে, তখন আমরা যারা এই কাজটি দীর্ঘদিন ধরে করছি, বোঝানোর চেষ্টা করছি, যখন আমরা দেখছি যে সমস্ত মানুষই উদ্বেল হচ্ছেন কোনো একটা ঘটনার পরে, সেটা নির্ভয়ার ঘটনার পরে বা অভয়ার ঘটনার পরে, যে ঘটনার পরেই হোক, আমাদের মনে হচ্ছে যে এটাই সঠিক সময় নতুনভাবে মানুষকে ভাবানো। একটি স্কুলের ঘটনা বলি, বা এই আমি যদি এই যে নতুনভাবে সমাজ মানুষ নির্মাণের কথা বলছি, আমি বিশ্বাস করি যে সেই কাজ একেবারে ছোট থেকেই শুরু হওয়া উচিত। তাই অনেকগুলোই, দুটো তিনটে অন্তত স্কুলের ঘটনা আমার মনে হচ্ছে বলা উচিত। ছোটরা কিভাবে ভাবে, ছোট বলতে আমি বয়স্কদের ছেলে মেয়ের কথা বলছি। একটি ক্লাসে একজন পুরুষ শিক্ষক একটা আলোচনার সূত্রপাত করেছেন যে ধরা যাক একটি রাস্তায় যেতে যেতে একটি
একটি তোমার সাথে একটি বয়েজ স্কুলে বলা হচ্ছে তোমার সাথে একটি মেয়ের ধাক্কা লেগে গেল, তাহলে কি হবে? কি হবে বলতে তিনি একটা আলোচনার সূত্রপাত করছেন, তা থেকে যে উত্তর হবে, ব্রেনস্টর্মিং হবে, সেগুলো তিনি প্রত্যাশা করছেন, তার মতন করে একটা কিছুতে ছাত্রদের পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন। এই যে শিক্ষক, তিনি মোটামুটি সচেতন। তো প্রথম যে উত্তর তিনি পাচ্ছেন, দেখা যাচ্ছে সেখানে একটি ছেলে বলছে যে, একটি ছেলে, প্রত্যন্ত গ্রামের একটি ছেলে, সে বলছে যে মেয়েটি নিজেকে অপবিত্র মনে করবে। তো এটা হচ্ছে তার স্বাভাবিক রিয়াকশন, এবং এইটাই কিন্তু আমাদের গড়পড়তা সমাজ মানুষ। ধর্ষণ তো দূরস্থান, একজন অপরিচিত পুরুষের সঙ্গে গায়ে গা লেগে গেলে মেয়েটি নিজেকে অপবিত্র মনে করবে, অর্থাৎ মেয়েটিরই দায় নিজেকে পবিত্র রাখা। তো এই যে জায়গাটা, এই শিক্ষাটা আসছে কোত্থেকে, আমাদের একটু নিজেদের ঘুরে দেখা দরকার আছে। আবার আরেকটি কথা বলি, আরেকটি স্কুলের কথা বলি। বিভিন্ন স্কুলে ছাত্রদের ওয়ার্কশপ করা থেকে যা যা আমি দেখেছি, একটি স্কুলে আমি দেখছি যে সেটিও একটি বয়েজ স্কুল। সেখানে দেখতে পাচ্ছি যে একটি ছেলেই কিন্তু সে অন্য একটি ছেলের, দুজনেই বয়ঃসন্ধি, তার প্রাইভেট পার্টস ছুঁয়ে দিয়েছে, এবং সেটা দীর্ঘদিন ধরে সে বিভিন্ন ছেলের সঙ্গে করছে। অর্থাৎ কোনোভাবে সে বাচ্চা ছেলে, কিন্তু কোনোভাবে সে নানা ধরনের, এই যে ইন্টারনেট একটা বুম এক্সপ্লোশন, সেই ইন্টারনেট বুমের এক্সপোজার হওয়ার পরে সে বিষয়গুলোকে কি করে ট্যাকল করতে হয় জানে না। ফলে সে নানা ধরনের চ্যানেলের নাম বলেছে, যখন তাকে কোয়ারি করা হয়েছে তখন সে নানা ধরনের চ্যানেলের নাম বলেছে, এবং দীর্ঘদিন ধরে যারা ভিকটিম তার কাজে, তারা কিন্তু ছেলে, পুরুষ, শিশু, তারা এসে শিক্ষকদের বলেনি, নালিশ জানায়নি। তার কারণ তাদের যে নির্যাতক, অর্থাৎ কিনা কোট আনকোট নির্যাতক, একটি শিশু, যে কিনা শিশু বলতে 12-13 বছরের মাত্র একটি ছেলে, যার শুধরে যাওয়ার অনেক চান্স আছে। তো সেই ছেলেটি কেন তারা বলেনি, কারণ সেই ছেলেটি তাদের বলেছে যে আমি তো তোদের সাথে খারাপ কাজ করেছি, তোরা তো খারাপ হয়ে গেছিস, এখন যদি তোরা নালিশ করিস তাহলে আমি তো বকা খাবো, তুইও বকা খাবি। অর্থাৎ এই হচ্ছে এমন একটি অপরাধ, যৌন অপরাধ, যেখানে নির্যাতক সে অপরাধী হোক কি না হোক, যে নির্যাতিত সেও মানে অজ্ঞাত কোনো এক কারণে অপরাধী হিসেবে চিহ্নিত হয়। আমাদের একটা ছোট ঘেরাটোপের বাইরে বেরোলে আমরা কিন্তু এইটাই পাই, মানুষের স্বাভাবিক প্রতিক্রিয়া হিসেবে আমরা এটাই দেখতে পাই। আমাদের আন্দোলনের মধ্যেও আমরা এমন অনেক মানুষকে পাশে পেয়েছি এবং পাশে হেঁটেছি, যারা হয় নিজেরা নির্যাতক, অথবা আন্দোলন চলাকালীন বা আন্দোলনের আগে কখনো না কখনো ভিকটিম ব্লেমিং করেছেন, অর্থাৎ নির্যাতিতকেই দোষারোপ করেছেন। এই বেসিক জায়গাটা বোধহয় আমরা অ্যাড্রেস করছি না, আমরা এই বেসিক জায়গাটাকে ছুঁচ্ছি না, যে কিভাবে আমরা সন্তানদের কিভাবে শিক্ষা দেব, যার ফলে যে শিক্ষা হয়তো আমরা পাইনি বলে আমাদের আচরণে এই গণ্ডগোলগুলো হচ্ছে, আমরা ভিকটিম ব্লেমিং করছি, আমরা নির্যাতিতকে দোষী ভাবছি। কিন্তু কি করলে আমাদের সন্তানরা আর এই ভুল করবে না, এবং এইটা শেখার দায়িত্ব কিন্তু একমাত্র কন্যা সন্তানদের নয়। আমার মনে হয় যে এই শিক্ষাটা আরো বেশি করে পুরুষ সন্তানদের মধ্যে প্রসারিত এবং প্রচারিত হওয়া দরকার, যে কনসেন্ট কাকে বলে। আমি নিজে দেখেছি নিজের ওয়ার্কশপে যে বাচ্চাদের ছোটবেলা থেকে শেখালে কিন্তু খুব সহজে কনসেন্ট শেখানো যায়। এটা আমাদের বিষয়টা হচ্ছে, আমাদের সমস্যাটা হচ্ছে যে এই যে যৌন ক্রিয়া আমরা করি খুব স্বাভাবিক নিয়মে, বায়োলজিক্যাল নিয়মে আমরা করি, কিন্তু তা নিয়ে কখনো কথা বলি না। আমাদের সংস্কৃতিতে যৌনতা নিয়ে কথা বলা বারণ আছে। ফলে স্বাভাবিকভাবে দুজন মানুষ যখন পরস্পরের সঙ্গে সম্পর্কিত হন, তারাও কখনো কোনটা কার পছন্দ বা কোনটা কার সম্মতিতে হচ্ছে সেটা সম্পর্কে খোলামেলা আলোচনা করেন না, এবং খোলামেলা আলোচনাকে আমরা স্বাভাবিকতা বলে মনেই করি না। এটা তো গেল যে সম্পর্ককে আমরা সুস্থ বলে মনে করি তার কথা। এর বাইরে কনসেন্ট যে সম্পর্ক তৈরি করার বা যৌন সম্পর্কের একটা আবশ্যিক শর্ত, এটাই হচ্ছে রেপকে বোঝার, ধর্ষণকে বোঝার মূল কথা। যে আমি যখন কনসেন্ট ভায়োলেট করছি, সম্মতি ভায়োলেট করছি, সেটা যৌনতা থাকছে না,
সেটা যত ছোটখাটোই কাজ হোক না কেন সেটা এক রকমের ধর্ষণই হচ্ছে। তার নানা ধরনের ডিগ্রি থাকতে পারে, কিন্তু সেটা কখনোই যৌন আনন্দের কোনো উৎস হতে পারে না, সেটা ধর্ষণ। অর্থাৎ এই সম্মতির ধারণা যখন এই আন্দোলনের সময় নো মিন্স নো, ইয়েস মিন্স ইয়েস এই স্লোগানটি জনপ্রিয় হচ্ছে, খুবই ভালো কথা যে জনপ্রিয় হচ্ছে, কিন্তু এর একটা দীর্ঘ ইতিহাস আছে। না মানে যে নাই, তার যে আর কোনো মানে থাকতে পারে না, না যে একটা নিজেই স্বয়ং সম্পূর্ণ বাক্য, সেটা নিয়ে একটা দীর্ঘ আন্দোলন হয়েছে এর আগে পৃথিবী জুড়ে। এবং তারপরে যখন বলা হলো যে তাহলে কি করে বুঝবো যে সম্মতি আছে, না বললে না হয় বুঝলাম যে না, আর নিশ্চুপ থাকলে তাহলে কি বুঝবো, কারণ মৌনতাই সম্মতির লক্ষণ, এমনও একটা কথা ছিল। তখন বলা হলো ইয়েস মিন ইয়েস, এইভাবে নো মিন নো, নো মিন্স নো, ইয়েস মিন্স ইয়েস কথাটি এসেছিল। মানে একটা আন্দোলনের ধারাবাহিকতা ধরে এই পুরো কয়েনেজটা হয়েছিল। তো বিষয় হচ্ছে, আমি বাচ্চাদের কথায় আবার ফিরে যাই। বাচ্চাদের সঙ্গে কিন্তু কনসেন্ট আলোচনা করা খুব সহজ, খুব কঠিন কিছু নয়। বাচ্চাদের যখন, বিশেষ করে বয়ঃসন্ধির বাচ্চাদের দেখা যায় যে তারা অনেক সময় ছেলেরা মেয়েদের ছুঁয়ে দেয় এমন ভাবে যেটা হয়তো মেয়েটির পছন্দ হলো না, এবং তার কোনো দোষ নেই, সে জানে না যে এটা করতে নেই। হয়তো মেয়েটি আগে কিছুটা ম্যাচুরিটি এসে গেছে, সে কারণে সে বুঝতে পারছে তার ভালো লাগছে না। তো আমি যখন বাচ্চাদের সঙ্গে ওয়ার্কশপ করাই, তখন তাদের থেকেও ছোট বাচ্চাদের সাথে আমি আলোচনা করি, বয়ঃসন্ধি বাচ্চাদের থেকেও ছোট বাচ্চাদের সাথে, যে তোমাকে যদি তোমার মা টিফিন দেন, সেটা যদি কেউ না পারমিশন না নিয়ে খেয়ে নেয়, তোমার কি ভালো লাগবে? এটা কি করা উচিত? তুমি কি কারোর সঙ্গে এরকম করবে? অন্যের টিফিনের সাথে কি তুমি করবে? করলে কি তোমার খারাপ লাগবে? খুব সাধারণ, বড়রা যেভাবে কমপ্লিকেটেড করেন ব্যাপারটাকে, এত কমপ্লিকেশনের নয়, প্রবলেমেটাইজ করে নয়, বড়রা অনেক বেশি প্রবলেমেটাইজ করেন যে কনসেন্ট ছিল, ইমপ্লাইড কনসেন্ট ছিল কি, কনসেন্ট মুখে বলেনি কিন্তু আসলে মনে মনে ছিল কি। আমার মনে হয় যে এই ধোঁয়াশা অঞ্চলগুলোকে আপনারা ছেড়ে দিন। এই ধোঁয়াশা অঞ্চলগুলো যদি কোথাও ধোঁয়াশা আছে বলে মনে হয়, তাহলে সেগুলোকে বাইপাস করুন। ধোঁয়াশা অঞ্চলগুলোকে হ্যাঁ ধরে নেওয়ার কোনো কারণ নেই। যখন আপনারা কনসেন্ট সম্পর্কে সচেতন হচ্ছেন বা সচেতন করছেন কাউকে, তখন তাদের এটাই বলুন যে স্পষ্ট হ্যাঁ মানে হ্যাঁ, স্পষ্ট হ্যাঁ শোনার আগে পর্যন্ত অপেক্ষা করুন। অবশ্যই বন্ধুত্বের মাধ্যমে টিফিন খাওয়ার ব্যাপারে, টিফিন শেয়ার করার ব্যাপারে বন্ধু হ্যাঁ বলবে কখনো হয়তো, তেমন ভাবে প্রেমের ক্ষেত্রে বা যৌনতার ক্ষেত্রেও হ্যাঁ আসতে পারে, কিন্তু যদি না আসে তাহলে না কেউ সম্মান জানাতে হবে। আমি দেখেছি যে সাধারণত শৈশব এবং কৈশোরে যখন এইগুলো আলোচনা করা হয়, খুব পজিটিভ রিয়াকশন পাওয়া যায়, কিন্তু প্রাপ্তবয়স হলে তাদের মধ্যে থেকে এক ধরনের স্টিফনেস আসে, একটা নিজেকে বদলানোর একটা অনীহা আসে, এবং তার ফলত তারা হয়তো কর্মক্ষেত্রে যখন এসে পৌঁছন, তখনও কিন্তু সেই নিজেদের ধারণাগুলো, যে ধারণাগুলো তারা হয়তো পুরুষানুক্রমে বহন করছেন, সেই ধারণা অনুযায়ী আচরণ করতে গিয়ে কোথাও কোথাও সমস্যা করে ফেলে। এবার আমি কর্মক্ষেত্রে আসি। কর্মক্ষেত্রে ঢোকার আগে আরো একটা কথা বলে নিই, যে কর্মক্ষেত্রেই হোক বা গণপরিসরেই হোক, একটা কথা মাথায় রাখা দরকার, যে ধর্ষণ ব্যাপারটাকে আমরা একটা পিরামিডের শীর্ষে রাখি। একটা পিরামিড যদি আপনি কল্পনা করেন, তার একেবারে শীর্ষবিন্দুতে আছে খুন বা ধর্ষণের মতন চরম ঘটনাগুলো। এইটা যদি একটা পিরামিডের শীর্ষ হয়, তাহলে তার একটা ভূমি থাকে, এবং সেই ভূমিতে আমরা রাখি যাবতীয় যা কিছু অসংবেদনশীল লিঙ্গ বৈষম্য সৃষ্টিকারী আচরণ, যাবতীয় যা কিছু অসংবেদনশীল লিঙ্গ বৈষম্য সৃষ্টিকারী ভাষা, আচরণ, তাকে আপনি আপনার স্ত্রীর সাথে যে আচরণ করছেন বাড়ি গিয়ে, আপনি হয়তো ছেলেকে ধর্ষণ করতে শেখাচ্ছেন না, কিন্তু আপনার স্ত্রীর সাথে বাড়িতে গিয়ে যে আচরণ করছেন, তাকে যেভাবে ছোট নজরে দেখছেন, বা ধরা যাক আপনার স্ত্রী হয়তো তার নিজে স্ত্রী হওয়া, তিনি নারী হওয়া সত্ত্বেও একজন সহনারীর প্রতি যে মনোভাব পোষণ করছেন, তা দেখেও কিন্তু আপনার সন্তান শিখবে। সে পুরুষ হলে
সে নির্যাতিত কি করে হতে হয়, কিভাবে নির্যাতন শিখতে হয়, কিভাবে নির্যাতন সহ্য করতে হয়, সেটা শিখে শিখে বড় হতে পারে। তো এই যদি আমাদের সংস্কৃতি হয়, সংস্কৃতি অর্থাৎ যাপন, এই যদি আমাদের যাপন হয়, তাহলে আমাদের একেবারে শেষ ঘটনাটা ঘটা পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে, এবং শেষ ঘটনাটা ঘটার পরে অর্থাৎ ধর্ষণ এবং খুন ঘটার পরে আমরা বিস্ফোরিত হচ্ছি, এবং সেই বিস্ফোরণের প্রভাব কিছুদিন ধরে চলছে, তারপরে আবার সেটা স্থিমিত হয়ে যাচ্ছে। তার থেকে কিছু ফল আমরা বের করে আনতে পারছি না। কিছু ফল কি একেবারেই বেরোচ্ছে না? হ্যাঁ, অবশ্যই। যেমন ধরা যাক 2012 সালে নির্ভয়ার ঘটনার পরে আমাদের আইনে পরিবর্তন এসেছিল। আইনে পরিবর্তন বলতে ধর্ষণ আইনে পরিবর্তন এসেছিল একদিকে, আবার একদিকে পশ অর্থাৎ কিনা প্রিভেনশন অফ সেক্সুয়াল হ্যারাসমেন্ট ইন ওয়ার্ক প্লেস তৈরি হয়েছিল। তো এইগুলো তো আমরা আন্দোলনের মাধ্যমে বের করে আনতে পেরেছি, কিন্তু মুশকিল হচ্ছে সেইগুলোর প্রয়োগ হচ্ছে। এই যে ধর্ষণের আইনগুলোর প্রয়োগ হচ্ছে না বা পশের প্রয়োগ হচ্ছে না কর্মক্ষেত্রে, তার কারণ যারা প্রয়োগ করবে তাদের মানসিকতার পরিবর্তন হয় না, তারা এখনো চেপে দেওয়ায় বিশ্বাস করে। তাই কিছু আইন তৈরি করলেই সেগুলোর এক্সিকিউশন হয়ে যাচ্ছে না, পরের পর আইন আসতে থাকছে, পরের পর বিল পাস হচ্ছে, কিন্তু তার কোনো এক্সিকিউশন হচ্ছে না। ঠিক এই কারণে। তো কর্মক্ষেত্রের কথায় আসি এবারে। কর্মক্ষেত্রে যৌন নির্যাতন নিয়ে আমরা একটা আলোচনা শুরু করেছিলাম 14ই আগস্ট রাত থেকে। সেখান থেকে উঠে এসেছিল আইসিসি এবং এলসিসির কথা। কর্মক্ষেত্রে এই যে আমি আইনটির কথা বললাম, প্রিভেনশন অফ সেক্সুয়াল হ্যারাসমেন্ট ইন ওয়ার্ক প্লেস, সেটা 1997 সালে পাশ হয়েছিল বিশাখা গাইডলাইন। তারপরে 2013 সালে বিশাখা গাইডলাইন পাশ হলো, ভাওরে দেবের ঘটনার পরে ইত্যাদি ইত্যাদি অনেক কিছু জলঘোলা হয়ে তারপরে বিশাখা গাইডলাইন পাশ হলো, কিন্তু আবার কোনো এক্সিকিউশন নেই। ইন্টারন্যাশনাল লেবার কোড পর্যন্ত দেখিয়ে দিল যে কোথাও কিছু হচ্ছে না। 2013 সালে ফলত কর্মক্ষেত্রের জন্য পশ আইন পাশ হলো। 2013 সাল থেকে আমরা 2024 সালে এলাম, আবার চরম ঘটনা। চরম ঘটনা বলতে মাথায় রাখবেন, ধর্ষণকেও কিন্তু আমরা চরম ঘটনা বলে মনে করি না। ধর্ষণ প্লাস খুন প্লাস নির্মমভাবে খুন, এমনি খুন করে দিলে আমাদের টনক নড়ে না। হায়দ্রাবাদের মতন করে খুন করতে হবে, নির্ভয়ার মতন করে খুন করতে হবে, অভয়ার মতন করে খুন করতে হবে, তাহলে আমাদের টনক নড়ে, তাহলে এত বড় আন্দোলন হয়। তো এইরকম একটা চরম ঘটনা যখন ঘটলো, তখন আমরা আবার যখন দেখি ইমপ্লিমেন্টেশন হয়েছে এতদিনে, পশ আইন যে হয়েছে, তখন আমরা দেখছি যে আইসিসিতে আরজি করে আছেন স্বয়ং সন্দীপ ঘোষ, তিনি একজন মেম্বার। রাজি করে স্টুডেন্টরা বলছেন যে এখানে আগেও মোলেস্টেশন ঘটেছে, ধর্ষণ না হলেও মোলেস্টেশন ঘটেছে, যে মোলেস্টেড হয়েছে সন্দীপ ঘোষ বলেছে তুমি 1 মাস বাড়িতে বসে থাকো। আমি দেখছি তুমি 1 মাস বাড়িতে বসে থাকো, যে নির্যাতিত তাকে বলা হচ্ছে ক্যাম্পাসে এসো না। আমরা জানতে পারছি যে বর্ধমান মেডিকেল কলেজে যে আইসিসি ছিল, সেখানে সেই আইসিসির অন্যতম একজন মেম্বার, আমার ঠিক মনে পড়ছে না, সেখানে সম্ভবত চেয়ারপারসনই অভিজ্ঞদের একজন আত্মীয়। তাহলে এবারে আপনারা মোটামুটি বুঝতে পারছেন যে আইসিসি যেটা সরকারি জায়গায় থাকতে হয় বাধ্যতামূলক, সেই সরকারি জায়গাগুলোতে আইসিসি তৈরি করা হয়েছে, কিন্তু আইসিসি যাতে কোনো কাজ না করে সেই সমস্ত প্রিকশনস নেওয়া হয়েছে। নির্যাতকরা সেইভাবেই আইসিসি গঠন করেছেন, সেটা শুধুমাত্র অভিজ্ঞে করেছেন বা সন্দীপ ঘোষ করেছেন এমনটা নয়। কিন্তু আপনি একটা কলেজে যান, আপনি একটা স্কুলে যান, আপনি দেখবেন যে 90% জায়গায়, সরকারি জায়গায় বলছি আমি, 90% জায়গায় সব থেকে বসম্বর সাতচরের আকারে না এমন একটি মেয়েকে সেখানে চেয়ারপারসন করা হয়েছে। যেহেতু কোনো মহিলাকে চেয়ারপারসন করতে তারা বাধ্য, তাই সব থেকে ডোসাইল মহিলাকে তারা চেয়ারপারসন করেন। এরপরে হাইকোর্টে আবার বলা হয়েছে যে, কলকাতা হাইকোর্ট থেকে আবার বলা হয়েছে, একটা রিপোর্ট বের করা হয়েছে যে অধিকাংশ আইসিসি পশ্চিমবঙ্গের সেগুলোতে একজন যে এক্সটার্নাল মেম্বার থাকার কথা, আইসিসির গঠন নিয়ম মানে অনৈতিক। তার কারণ হচ্ছে প্রত্যেকটা আইসিসিতে একজন এক্সটার্নাল মেম্বার থাকার কথা, যিনি একজন সমাজকর্মী হবেন এবং যার লিঙ্গ রাজনৈতিক কিছু আন্দোলনের অভিজ্ঞতা থাকবে, যিনি মেয়েদের বা প্রান্তিক লিঙ্গ যৌনতার কর্মীদের সমস্যা বুঝবেন। দেখা যাচ্ছে যে এটা পরিসংখ্যান যে 64
আইসিসিতে কোনো এক্সটার্নাল মেম্বারই নেই, অর্থাৎ কিনা যা হবে সব ঘরে ঘরে, বাড়ির ব্যাপার, ব্যক্তিগত ব্যাপার, যেভাবে গৃহহিংসার ক্ষেত্রে বলা হয় ওদের ব্যক্তিগত ব্যাপারে কেন নাক গলাবো। সুতরাং একই রকম ভাবে আমার প্রতিষ্ঠানের ব্যক্তিগত ব্যাপার কে কাকে ছুঁয়ে দিল সেই ব্যাপারে আমরা বাইরের লোক রাখি না। যেখানে যেখানে আইসিসি আছে সেখানে সেখানে আইসিসিকে এইভাবে নিষ্ক্রিয় করা হয়েছে। এবারে যদি আমি প্রাইভেট সেক্টরের কথা বলি, যে সমস্ত এমএনসি গুলো বাধ্য হচ্ছে আইসিসি করতে, যাদের রিপোর্ট পেশ করতে হচ্ছে, পর্ষের কিন্তু অ্যানুয়াল রিপোর্ট পেশ করার কথা, তারা রিপোর্ট পেশ করছে কিভাবে, যে তারা মোটামুটি দেখিয়ে দিচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে যে কিছু হয়নি, কিছু ঘটেনি, একটা ডিফল্ট লাইন রচনা করা হচ্ছে যেটা প্রত্যেকবারে কপি পেস্ট করা হচ্ছে। এবং খুব কম সংখ্যক, সবাইকে তো এরকম বলা যাবে না, সুতরাং দেখা যাচ্ছে যে খুব কম সংখ্যক ক্ষেত্রে সরকারি বেসরকারি এই দুই ক্ষেত্রে আইসিসি যেমন ভাবে কাজ করার কথা সেইভাবে কাজ করছে। এছাড়া আইসিসি ছাড়া আর যেটা থাকার কথা ছিল সেটা হচ্ছে এলসিসি, অর্থাৎ লোকাল কমপ্লেন্ট কমিটি। পশ্চিমবঙ্গে সেটা প্রায় নেই। লোকাল কমপ্লেন্ট কমিটি মানে হচ্ছে লোকাল কমপ্লেন্ট কমিটির কি গঠন হবে সেটা খুব স্পষ্টভাবে বলা হয়নি। সেটা ব্লক স্তরে হবে, পঞ্চায়েত স্তরে হবে, জেলা স্তরে হবে, কোন স্তরে হবে স্পষ্ট করে বলা হয়নি। আইন থাকলে আইন তৈরি করার সময় তার খাতও রাখা হয়, বলা হয়নি। ফলে যে যার কোর্টে, এ ওর কোর্টে, সে তার কোর্টে বল ঠেলেছেন। একজন মেয়ে যদি তার বসের, ধরা যাক একজন বস, তিনি নিজে যৌন নির্যাতন, তার বিরুদ্ধে এই মেয়েটি তার প্রতিষ্ঠানে নালিশ করতে ভয় পাচ্ছে, তার এলসিসিতে যাওয়ার কথা। একজন অসংগঠিত ক্ষেত্রের শ্রমিক, একজন গৃহকর্মী, তার এলসিসিতে যাওয়ার কথা। তাহলে যৌন নির্যাতনের কথা মেয়েরা যে বলবে, প্রান্তিক লিঙ্গ যৌনতার গোষ্ঠী যে বলবে, অনুরাগের পরে এসে প্রান্তিক লিঙ্গ যৌনতার গোষ্ঠীর কর্মক্ষেত্রে কি কি তাদের অপরাধ হলে তাদের সাথে কোথায় তারা যেতে পারে বা যেতে পারে কিনা আদৌ সে কথা বলবে হয়, কিন্তু কোনো জায়গায় রাখা হচ্ছে না। আইন বানানো হচ্ছে, সেই আইনগুলোকে স্রেফ ঠুটো করে রেখে দেওয়া হচ্ছে এবং আমরা কোনো কথা বলছি না। তার কারণ এই আইনগুলোকে যদি আমরা লাগু করতে চাই, কোথাও গিয়ে আমাদের স্ট্যাটাস কো বিঘ্নিত হবে, আমাদের যে স্থিতাবস্থা যাতে যাতে আমরা অভ্যস্ত সেই ব্যবস্থাগুলো বিঘ্নিত হবে বলে হয়তো কোথাও আমরা মনে করছি। আমি একটা মজা করতে পারবো না, আমি একটা যোগ বলতে পারবো না, পারবেন না। আসলে যদি পশ আইন লাগু হয়, সেখানে বলা হয়েছে সেক্সুয়ালি কালার্ড রিমার্কস। আপনি আপনার একজন মহিলা সহকর্মী আছেন উপস্থিত সেখানে, তার কনসেন্ট ছাড়া আপনি এমন কোনো সেক্সুয়ালি কালার্ড রিমার্ক, অর্থাৎ এমন কোনো কথাও বলতে পারেন না যাতে তিনি অফেন্ডেড হন। এই জায়গাটা, এই ছোট্ট জায়গাটা, এই ছোট্ট আমাদের জায়গাটা কম্প্রোমাইজ করতে হলে, আমি হয়তো ধর্ষক নই, আমি ধরা যাক একজন পুরুষ এবং আমি ধর্ষক নই, কিন্তু আমার যে এই ছোট ছোট আনন্দের জায়গাগুলো, এইগুলো যখন কম্প্রোমাইজ করতে হবে বলে আমার মনে হচ্ছে, আমি কিন্তু পিছপা হচ্ছি। যে এত কড়াকড়ি কি আছে, আমরা তো সবাই ধর্ষক নই। আমি হাত জোর করে আপনাদের কাছে বলতে চাই যে আমি স্বীকার করি যে পুরুষ মাত্রেই ধর্ষক নন, কিন্তু যদি সামগ্রিকভাবে মানসিকতার, ভাবনা চিন্তার পরিবর্তন না ঘটানো যায়, যদি সামগ্রিকভাবে নিজেদের বদলানো না যায়, এবং সেটা একটা কঠিন কাজ। আমরা লিঙ্গ রাজনীতির ক্ষেত্রে বলি যে লার্ন করা বা শেখার থেকে বেশি জরুরি হলো আনলার্ন করা বা ভোলা। আমরা এতদিন ধরে যা শিখলাম সেটাকে ভুলে যাওয়া খুব কঠিন কাজ, অর্থাৎ কিনা সচেতনভাবে ভোলা। একটা ভুল শিখে ফেলেছিলাম, এটাকে ভুলতে হবে। সচেতনভাবে ভোলা যে কঠিন কাজ, তা আমরাও হাড়ে হাড়ে উপলব্ধি করেছি যখন আমরা আনলার্ন করেছি। কিন্তু যদি একটা সুস্থ সমাজ গড়ে তুলতে হয়, তার জন্য যেমন আইন দরকার, তার জন্য তেমনি আইনের এক্সিকিউশনও দরকার। আর এটা একটু দয়া করে ভাববেন যে আইনের এক্সিকিউশন যারা করেন তারাও কিন্তু মানুষ। তাদের মানসিকতার পরিবর্তন না হলে আইনের এক্সিকিউশন হবে না। আর আইনের এক্সিকিউশন করতে যারা বাধ্য করে, অর্থাৎ সাধারণ মানুষ, আমরাও কিন্তু মানুষ, আমাদেরও যদি পরিবর্তন না হয়, একেবারে অন্তর থেকে পরিবর্তন না হয়, তাহলে বোধহয় ধর্ষণ নামক এই রোগের কোনো নিরাময় হবে না ভবিষ্যতে। এটা একটা মুখবন্ধ বা সূচনা বলা যায়। 15 মিনিটে সমগ্রভাবে একটা ওয়ার্কশপ এই বিষয়ে করানো যায় না, কিন্তু একটা সূচনা আমি করলাম বলা চলে। আমি আশা করব যে আপনারা ভাববেন এবং এই বিষয়ে মতামত দেবেন।
ধন্যবাদ। ধন্যবাদ শতাব্দী দাসকে এরকমের একটি অত্যন্ত সময়োপযোগী ধারণা যুক্তি